সেটা হচ্ছে যে রাইটিংটা। তাই আমি বলবো প্রত্যেককে যে একটু ফুললি কনসেন্ট্রেট করতে ক্লাসে। যাই হোক, যেটা আমি প্রেজেন্ট করেছি সেটা দেখা যাচ্ছে তো স্পষ্টভাবে? হ্যাঁ ম্যাম। হ্যালো। আচ্ছা, হ্যাঁ দেখো প্রথমে যে আলোচনাটায় আমি আসছি সেটা হচ্ছে কিনা অব্যয় শ্রেণীবিভাগ। দেখ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট আর কি বিষয় আর কি, ওই যে অব্যয় শ্রেণীবিভাগটা। এখান থেকে কিন্তু অনেক আসে যে কি ধরনের অব্যয় বা কি আর কি মানে বাক্য তুলে দিয়ে এটা কি ধরনের অব্যয়, এই জিনিসগুলো কিন্তু আসে। ওকে, তো দেখো আমরা কি জানি যে অব্যয়টা মানে হচ্ছে যেটার কোনো ব্যয় হয় না, তাই তো? সেটাই হচ্ছে অব্যয়। আবার দেখো, এই যে লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি ইত্যাদি এক বা একাধিক ভেদে রূপান্তর ঘটে বলে এরা কিন্তু সব্যয় পদ, তাই তো? কারণ আমরা জানি লিঙ্গর ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, বিভক্তির ক্ষেত্রে এগুলো যখন সমাজ থেকে কারকে যায়, আবার যখন আর কি কালের পরিবর্তন হয়, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক আছে, এই সব ক্ষেত্রে কি হয়, আবার লিঙ্গর ক্ষেত্রেও পরিবর্তন হয়, তাই তো? লিঙ্গ কিন্তু পরিবর্তন হয়, স্ত্রীলিঙ্গ আছে, পুরুষলিঙ্গ আছে, এবং সেগুলো কিন্তু কাল অনুযায়ী পরিবর্তিত হয়। বচনও তাই, পুরুষও তাই, বিভক্তিও কিন্তু তাই। কিন্তু এই কারণে এগুলো কি সবয় পদ, মানে সব্যয় পদ আর কি। আর অব্যয় পদ দিয়ে কি বলছে, অব্যয় পদ বাক্যের বাইরে শব্দ হিসাবে যে রূপে থাকে, বাক্যের মধ্যে পদ হিসেবেও ঠিক সেই রূপেই থাকে, ঠিক আছে? মানে এটা যদি একটা শব্দ, অনেক সময় কি হয়, যখন কোনো একটা বাক্য গঠিত হচ্ছে সেখানে কি হয় না, কতগুলো শব্দ বসে সেই, এবং অর্থপূর্ণ শব্দ বসে সেই বাক্যটা গঠিত হয়। শুধু অর্থপূর্ণ শব্দ বসলেই হয় না, কোন শব্দটা কার পরে বসাতে হবে একটা বাক্য গঠনের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হয়। তো যেটা বলছিলাম যে, তো এই অব্যয় পদ হচ্ছে এমন একটা পদ যেটা বাক্যের বাইরে শব্দ হিসাবেও যেরকম থাকে, সেরকম বাক্যের মধ্যে পদ হিসাবেও কিন্তু সেই রূপেই থাকে। লিঙ্গ, বচন, পুরুষ, বিভক্তি ভেদে কিন্তু অব্যয় সাধারণত কোনো রূপান্তর ঘটে না। এই কারণে এটার ব্যয় বা রূপান্তর নেই বলে এটা কিন্তু অব্যয়। এই অব্যয় কাকে বলে বা কি, সেটা আগেও কিন্তু তোমরা ক্লাসে শুনেছো। মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের আর কি আজকের বিষয়, সেটা হচ্ছে অব্যয় শ্রেণীবিভাগ। এই অব্যয়কে দেখো চারটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় আর ধন্যাত্মক অব্যয়। তো আজকে আমরা পদান্বয়ী আর সমুচ্চয়ী এই দুটি অব্যয় পদই কিন্তু, এই দুটি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। অনন্বয়ী আর ধনাত্মকটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যেহেতু আমাদের পদ পরিবর্তনটাও আর কি কন্টিনিউয়াসলি হচ্ছে, এটার সাথে আর কি কন্টিনিউ হচ্ছে, এই কারণে কিন্তু পুরো অব্যয় শ্রেণীবিভাগটা আজকের ক্লাসে কভার করা যায়নি। আজকে তাই শুধুমাত্র এই দুটো নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয় আর সমুচ্চয়ী অব্যয়। তো দেখো, এই পদান্বয়ী বা সমুচ্চয়ী অব্যয় কাকে বলে বা এগুলো কি না, বলছে যে যে অব্যয় পদান্বয়ী, যে অব্যয় বাক্য মধ্যস্থ দুটি পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। তাহলে এই পদান্বয়ী মানে দুটো পদের মধ্যে কি হচ্ছে না, সম্পর্ক স্থাপন হবে। অন্যায় শব্দটা বলতে বোঝায় কিনা সম্পর্ক স্থাপন করা, ঠিক আছে? অন্যায় অর্থাৎ হচ্ছে সম্পর্ক। তো দেখো, এই নামের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সেটার ডেফিনেশন বা সেটার সংজ্ঞা। সেটা কি না, যে অব্যয় বাক্য মধ্যস্থ দুটো পদের মধ্যে আর কি অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাকে বলছে পদান্বয়ী অব্যয়। এবার এই পদান্বয়ী অব্যয় কিন্তু 5 রকমের হয়, সেগুলো কি কি আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো, অবস্থানবাচক, প্রথমে আসছে অবস্থানবাচক, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো অবস্থান বোঝাবে, তাই তো? সহিত, পশ্চাতে, সঙ্গে, পিছে, পিছনে, সম্মুখে, সামনে, আগে, ভিতরে, ভিতর, ভিতরে, পাশে, নিচে, উপরে, মাঝে, বাহিরে, বাইরে, এটা কি বামে, বয়াকার, ময়াকার, বামে। তাহলে দেখো, এই যে এখানে যে অব্যয়ের গুলো, মানে যে শব্দগুলো আর কি
এখানে তো অব্যয়গুলো একটা শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই তো, বাক্য হিসেবে ব্যবহৃত হয়নি। তো অব্যয় পদ আমরা যেটা জেনে গেলাম এতক্ষণে এবং এত আলোচনার পর, সেটা হচ্ছে অব্যয় পদ শব্দ হিসাবেও যায় এবং বাক্যে বসলেও তাই। আসলে এটার তো কোনো পরিবর্তন নেই, কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন নেই। সুতরাং এই যে শব্দগুলো এখানে রয়েছে সেগুলো সবই কিনা অবস্থানবাচক শব্দ, মানে কোনো বাক্যে কে কোথায় রয়েছে, মানে রাম তার সঙ্গে আসছে, মানে একটা মানে অবস্থান রয়েছে যে এ ওর সঙ্গে আছে, বা এ ওর সাথে আছে, এ ওর পিছনে আছে। এই যে একটা স্থান বোঝানো, কে কার আগে কে কার পিছনে, ঠিক আছে, বা কে ঘরের ভিতরে আছে বা কে ঘরের বাহিরে আছে, কে গাছের নিচে বসে আছে এরকম আর কি, বা কে গাছের ওপরে বসে আছে এরকম ব্যাপার, ঠিক আছে। বা মানে যে মোট কথা অবস্থান বোঝাবে, এটাই মনে রাখবে। অবস্থানবাচক অব্যয়ের ক্ষেত্রে এটা অবস্থান বোঝাবে, সেগুলি অবস্থানবাচক। এটা হচ্ছে ১ নাম্বার। মোট ৫ রকমের হয় পদান্বয়ী অব্যয়। আবার দেখো উপমানবাচক হয়। উপমান মানে কি, আমরা জানি যে উপমা যেটা আর কি অলংকারে আমরা জেনেছি যে যেখানে একটার সাথে একটা তুলনা করা হয়, তাই তো? একটি বস্তুকে আরেকটি বস্তুর সাথে যেখানে তুলনা করা হয়। দেখো এখানে যে উপমানবাচক যে শব্দগুলো এখানে রয়েছে, মতো, মতন, ন্যায়, সম, হেন, তুল্য, যেন, প্রায়। তো এই যে শব্দগুলো উপমানবাচক শব্দগুলো এখানে রয়েছে, এই উপমানবাচক শব্দগুলো আমরা কখন ব্যবহার করি? যখন আমরা দুটো অবজেক্টের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে যখন আমরা সাদৃশ্য বোঝানোর চেষ্টা করি বা তুলনা করার চেষ্টা করি, তখন হচ্ছে এই শব্দগুলো বা এই অব্যয়গুলো আমরা ব্যবহার করি। এগুলো সবই উপমানবাচক অব্যয়। নেক্সট হচ্ছে দেখো সীমাবাচক অব্যয়। দেখো প্রত্যেকটা নামের মধ্যেই সেটার লুকিয়ে রয়েছে সীমাবাচক, অর্থাৎ যেখানে সীমানা বোঝাবে, যেখানে একটা নির্দিষ্ট সীমানা বোঝাবে। যেমন যেমন পর্যন্ত, অবধি, ত্বক, মানে এটা সে বল না যে এই যে তোমার মানে হিন্দিতে আর কি এই শব্দটা ব্যবহার করে যে এই তাক আর কি, জব তাক এরকম আর কি বলে না, তো সেটাই এখানে বলেছে। থেকে, পেরিয়ে, ছড়িয়ে, ঠিক আছে, এগুলো সবই কিনা সীমাবাচক অব্যয় পদ। নেক্সট হচ্ছে কিনা ব্যথি রেখাত্মক। ব্যথি রেখাত্মক বিনা, বিনে, বিহনে, বিনি, ব্যতীত, বই, ছাড়া, ভিন্ন, ব্যতিরেক বাদে। তাহলে ব্যতিরেক মানে কি, একটা ছাড়া একটা, এরকম ভাবে যখন আর কি বোঝায় অব্যয়গুলোকে, তখন সেটা হয়ে যায় ব্যতিরেখাত্মক। এখানে ব্যতিরেখাত্মক অব্যয়ের যে মানে শব্দগুলো সেগুলো দেওয়া রয়েছে, যেমন বিনা, তুই বিনা আমি, এরকম আর কি, এরকম, বা ব্যতীত, ঠিক আছে, সে ব্যতীত আমি, বা এটা ব্যতিরেক আর কি, মানে একটা ছাড়া একটা হবে না এরকম আর কি, তাই তো, এই কারণে ব্যতিরেকাত্মক, ব্যতিরেক সম্পর্কে যেরকম হয়। নেক্সট কি বলছে যে অনুসর্গ রূপে, যেমন দারুণ, নিমিত্ত, তরে, জন্যে, বাবসে, প্রতি, অভিমুখে, ছলে, মারফত, কারণে। অর্থাৎ যে ক্ষেত্রে কারণ বোঝাবে, যে মানে কি কারণে হচ্ছে বা কার প্রতি হচ্ছে, কোন উদ্দেশ্যে হচ্ছে বা কোন অভিমুখে হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে অনুসর্গ রূপ, মানে অনুসর্গ রূপে আর কি অব্যয়। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে কিনা পদান্বয়ী অব্যয়ের এই 5টি বিভাজন। এগুলো হচ্ছে পদান্বয়ীর অব্যয়ের বিভাজন। এবার যেটা হবে সেটা হচ্ছে কিনা সমুচ্চয়ী অব্যয়। আচ্ছা আমি আরেকবার জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আমার ভয়েস ক্লিয়ার আছে তো, বা কিছু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ না ম্যাম, তো? হ্যাঁ ম্যাম, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে ওকে, আমি বারবার চেক করে দিই আসলে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে। মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অব্যয়ের এটা, কারণ যে কোনো সময় আর কি বাক্য তুলে দিয়ে দেবে যে কোন অব্যয়, ঠিক আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই হলো গিয়ে পদান্বয়ী অব্যয়। যে অব্যয় আমরা কি জানি যে
বাক্যে কি করে না, দুটো পদের মধ্যে সম্পর্ক বা অন্বয় স্থাপন করে, সেটাই হচ্ছে পদান্বয়ী অব্যয়। আর এগুলো হচ্ছে পদান্বয়ী অব্যয়ের আবার বিভাজন ছিল, যেগুলো আপনারা এতক্ষণ ধরে দেখলাম। এবার আমরা চলে যাব হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কি না বলছে, যে অব্যয় একাধিক পদের বা বাক্যের সংযোগ, বিয়োগ, সংকোচন প্রভৃতি সাধন করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। ঠিক আছে, তাহলে কি করছে বলছে একাধিক পদের বা বাক্যের মধ্যে কখনো সংযোগ বোঝায়, যে কি না ধরো এমন মানে যেখানে অব্যয়টা কি করবে, দুটো বাক্যের মধ্যে বা দুটো শব্দের মধ্যে যোগ স্থাপন করবে, সেটাই হয়ে যাবে সংযোগ। আবার বিয়োগ মানে দুটো বাক্যকে আলাদা করবে অব্যয়টা। ঠিক আছে, আবার সংকোচ, সংকোচক মানে যেখানে দুটো আর কি যুক্ত করবে আর কি, বা ছোট করবে আর কি বাক্যটাকে, এইসব সাধন করে, সেটাকেই বলা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। এই সমুচ্চয়ী অব্যয়ের কিন্তু আবার ৮ রকমের হয়ে থাকে, মানে সমুচ্চয়ী অব্যয়ের কিন্তু ৮টি শ্রেণী বিভাগ। তাহলে কয়টি শ্রেণী বিভাগ না, ৮টি শ্রেণী বিভাগ। কি কি সেটা আমরা দেখব। প্রথমেই আসছি সংযোজক অব্যয়তে। ঠিক আছে, সংযোজক সমুচ্চয়ী অব্যয় সেটা কি না, যে ক্ষেত্রে আমি যেটা বললাম যে ক্ষেত্রে অব্যয়টা কি করবে, দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করবে, সংযোগ, সেক্ষেত্রে হয়ে যাবে কি না, সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে সমুচ্চয়ী অব্যয়। ওকে, মানে সরি সংযোজক সমুচ্চয়ী অব্যয় আর কি। তাহলে কি না বলছে, যে ক্ষেত্রে কি করবে না, একটা সংযোগ স্থাপন করবে। ঠিক আছে, দেখো এরপর আসছে কিনা বিয়োজক। এখানে হ্যাঁ, তার আগে আমি একটু উদাহরণটা বলে দিই, দেখো উদাহরণটা দেখলে আরো বুঝতে পারবে। পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে এখানে অব্যয় কোনটা, অব্যয় হচ্ছে তথা। তাহলে এই একটা অব্যয় কি করলো না, দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করলো, এই কারণে এটা হচ্ছে গিয়ে সংযোজক অব্যয়। দেখো এই তথা যে অব্যয় পদটি এখানে বসেছে, আমরা জানি যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থায় কিন্তু এর কোনো পরিবর্তন নেই। বাক্যটা যদি ঘুরে যায়, ফিরে যায়, বা কালের পরিবর্তন হয়ে যায়, যা খুশি হয়ে যাক না কেন, এই তথাটা কিন্তু তথাই থাকে, তাই তো। তো এই হলো গিয়ে এটা সংযোজক অব্যয়, তার কারণ সংযোগ স্থাপন করছে। নেক্সট হচ্ছে বিয়োজক বা বৈকল্পিক। সেটা কি, দেখো তুমি নিজে যাও, না হয় ভাইকে পাঠাও। ঠিক আছে, মানে যে কোনো একজন, না হলে তুমি, না হলে ভাই। তাহলে এক্ষেত্রে কি করছে না, দুটোকে মানে একটার বিকল্প হিসাবে একটা গেলেই হলো আর কি, মানে একটার বিকল্প হিসাবে, একটা বাক্যের বিকল্প হিসাবে আর একটা বাক্য আর কি, সেটাই হচ্ছে কি বিয়োজক বা বৈকল্পিক, বা দুটো বাক্যকে আলাদা করছে, এটাও বলতে পারো। বা একটার বিকল্প হিসাবে আর একটা বাক্য যখন বলছি, তুমি নিজে যাও, না হয় ভাইকে পাঠাও, অর্থাৎ দুজনকে কিন্তু এক্ষেত্রে যেতে বলেনি, যে কোনো একজন গেলেই হবে, তাই তো, মানে একজন একজনের বিকল্প হিসাবে গেলেই হবে। এই কারণে এটা হচ্ছে বিয়োজক বা বৈকল্পিক অব্যয়। নেক্সট যেটা, সেটা হচ্ছে ব্যতিরেকাত্মক। ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করো, নচেত জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে এক্ষেত্রে কি না, এক্ষেত্রে দুটো যে বাক্য সেটা পরস্পরের সাথে কি না যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, বা যেটা হয় না, যেমন যেটা আমি বললাম যে ব্যতিরেক সম্পর্ক, মানে একটা না ঘটলে আর একটা কিন্তু ঘটবে না। এই যে যদি মন দিয়ে পড়াশোনা না করে, তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবে না। আবার জীবনে উন্নতি করতে গেলে কি করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে এখানে যে দুটো বাক্য রয়েছে, এই যে ব্যতিরেখার থেকে এই যে দুটো বাক্য রয়েছে, একটা মন দিয়ে লেখাপড়া করো, আর একটা জীবনে উন্নতি করতে পারবে না, এই দুটোকে কি করছে না, নচেত এটার মধ্যে দিয়ে কি হচ্ছে না, নচেত যে অব্যয়, এটার মধ্যে দিয়ে দুটো মধ্যে একটা ব্যতিরেকাত্ম একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে কি, যে ক্ষেত্রে একটা ছাড়া কিন্তু আর একটা ঘটতে পারে না। এবার হচ্ছে সংকোচক। দেখো, আমার কাছে এলে তোমার লাভ তো হবে না, উপরন্তু ক্ষতিরই সম্ভাবনা প্রচুর।
ঠিক আছে? আমার কাছে এলে তোমার লাভ তো হবে না, উপরন্তু ক্ষতিরই সম্ভাবনা প্রচুর। এক্ষেত্রে কি সংকোচকের ক্ষেত্রে কি না, যে ক্ষেত্রে প্রথম আর কি মানে বাক্যের তুলনায় মানে দ্বিতীয় আর কি বাক্যটা বেশি প্রাধান্য পাচ্ছে, মানে প্রাথমিক যে বাক্যটা বসছে সেটার থেকে দ্বিতীয় বাক্যটা বেশি প্রাধান্য পাবে সংকোচকের ক্ষেত্রে। কি বলছে, আমার কাছে এলে তোমার লাভ তো হবে না, উপরন্তু ক্ষতিরই সম্ভাবনা প্রচুর। তাহলে এখানে আদতে কিসের সম্ভাবনা রয়েছে? ক্ষতির সম্ভাবনা রয়েছে, লাভের তো সম্ভাবনা নেই। তাহলে এই যে বাক্যটা বসেছে যে আমার কাছে এলে তোমার লাভ তো হবে না, উপরন্তু ক্ষতিরই সম্ভাবনা প্রচুর। হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম। শোনা যাচ্ছে তো? ক্লিয়ার আছে তো? হ্যালো, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, মানে হঠাৎ করে একটু মানে সাউন্ড হলো তো, আমি তাই ভাবলাম যে কিছু সমস্যা হলো কিনা। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, সেটা কি না, যে ক্ষেত্রে কি হয় না, প্রথম বাক্য যেটা মানে প্রথমে যে বাক্যটা থাকে সেটার গুরুত্বটা কমে যায় এবং দ্বিতীয় বাক্যের গুরুত্বটাই এখানে কিন্তু প্রাধান্য পায়। এটা হচ্ছে সংকোচক অভ্যাস। তাহলে প্রথম যে বাক্যটা থাকছে তার গুরুত্ব কমে গিয়ে দ্বিতীয় যে বাক্যটা বসবে সেটার কিন্তু গুরুত্বটা বেশি প্রাধান্য পায়, এই কারণে এটা কিনা সংকোচক অভ্যাস। এবং অব্যয়ের পদটা কোনটা, সেটা হচ্ছে উপরন্তু। উপরন্তু, তাই তো? আমার কাছে এলে তোমার লাভ তো হবে না, উপরন্তু ক্ষতিরই সম্ভাবনা প্রচুর। নেক্সট দেখো হেতুবোধক। হেতু শব্দটা মানে শুনেই বোঝা যাচ্ছে, হেতু মানে আমরা কি জানি, হেতু মানে হচ্ছে কারণ। অর্থাৎ যে ক্ষেত্রে মানে কোন যে ঘটনাটা ঘটার পিছনে কোনো না কোনো কারণ আছে, সেটাই হেতুবোধক। দেখো কি বলছে, তার কন্যাটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি সভায় উপস্থিত হতে পারেন। তাহলে এখানে এক ব্যক্তি সে সভায় উপস্থিত হতে পারেনি, এবং কেন পারেনি? কারণ তার কন্যা অসুস্থ ছিল। তাহলে সবাই উপস্থিত না হওয়ার পিছনে কারণ হচ্ছে তার কন্যার অসুস্থতা। তাহলে এখানে একটা কারণ রয়েছে, এবং এটা তো খুব ইজি যে দেখেই বোঝা যাবে যে হেতুবোধক মানে সেক্ষেত্রে কোনো কারণ বোঝাবে। নেক্সট বলছে সিদ্ধান্তবাচক, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো সিদ্ধান্ত সূচক অব্যয় যেখানে বসবে, এ আমার মায়ের আদেশ কাজেই আমাকে মানতেই হবে। তাহলে এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আর কি যে শব্দটা বসছে, কাজেই। নেক্সট বলছে সংশয় সূচক, কাজটা শেষ না করলে যদি তিনি অসন্তুষ্ট হন। অর্থাৎ যে বাক্যের মধ্যে একটা সংশয় বা একটা সন্দেহ প্রকাশ পাবে, একটা সংশয় একটা সন্দেহ মানে মানে মনের মধ্যে একটা সন্দেহ বা একটা সংশয় কাজ করবে যে অব্যয়ের ক্ষেত্রে, সেটাই হচ্ছে সংশয় সূচক। কাজটা শেষ না করলে যদি তিনি অসন্তুষ্ট হন। নেক্সট কি বলছে, নিত্য সম্বন্ধীয়। ঠিক আছে, নিত্য সম্বন্ধীয়। দেখো এক্ষেত্রে কি না দুটো অব্যয় পদ কিন্তু এক্ষেত্রে বসে। নিত্য সম্বন্ধীয় ক্ষেত্রে মানে সম্বন্ধীর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেটা, যে দুটো অব্যয় পদ কিন্তু এই ক্ষেত্রে বসে থাকে। এটা নিত্য সম্বন্ধী মানেই সেটা দুখানা অব্যয় পদ কিন্তু বসবে। তিনি ধনী বটে কিন্তু অবিনয়ী নন। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো এখানে অব্যয় পদ রয়েছে, একটা কি, একটা হচ্ছে বটে, একটা হলো গিয়ে বটে, আর একটা হচ্ছে গিয়ে কিন্তু। বটে আর কিন্তু, এই দুটো অব্যয় পদ বসেছে এবং এটি হচ্ছে নিত্য সম্বন্ধী, অর্থাৎ একটার সাথে একটা সম্বন্ধ আর কি যুক্ত।
তিনি ধনী বটে কিন্তু অবিনয়ী নন, অর্থাৎ এখানে যার সম্পর্কে বলা হচ্ছে তার সম্পর্কে একটু দুটো কথা বলা হচ্ছে, তো যেন দুটোই আর কি সম্বন্ধযুক্ত পরস্পরের সাথে, যেহেতু এক ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে এবং দুটো যেহেতু অব্যয় পদ এখানে বসেছে এই কারণে এটা হয়ে গেল নিত্য সম্বন্ধী। তো এখানে হচ্ছে কি না, এখানে এতটা পর্যন্ত হচ্ছে অব্যয়ের যে দুটো শ্রেণীবিভাগ ছিল অর্থাৎ পদান্বয়ী আর সমুচ্চয়ী, এই দুটো শ্রেণীবিভাগ কিন্তু এখানেই সমাপ্ত হলো। বাদবাকি যেটা বাকি রয়েছে দুটো, সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যেহেতু আমাদের পদান্তর বা পদ পরিবর্তন আলোচনা করতে হবে, কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই পদান্তর বা পদ পরিবর্তন কিন্তু আসে। মোটামুটি কিন্তু পদান্তর বা পদ পরিবর্তন থেকে কিন্তু 3 থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। তো আমরা এবার সেটা নিয়ে এগাবো। তো এই এতক্ষণ পর্যন্ত অব্যয় যে শ্রেণীবিভাগটা হলো, তোমাদের কি কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে বা জিজ্ঞাসা আছে? এবার নাকি আমি কন্টিনিউ করবো? কারোর কোনো সমস্যা নেই তো? এই পদ পরিবর্তন বা পদান্তর যেটা, সেটা আলোচনা করে কিন্তু আমরা আজকে অনেক কটা কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, কারণ আমরা জানি যে শেষে যে কোয়েশ্চেন্সগুলো আর কি আমরা সলভ করবো এবং সেখানে অব্যয় থেকেও কোয়েশ্চেন থাকবে এবং তার সাথে পদ পরিবর্তন বা পদান্তর থেকেও কিন্তু কোয়েশ্চেন থাকবে। তো বলো আমি কন্টিনিউ করি, আর মানে কারোর কোথাও সমস্যা নেই তো? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আচ্ছা ওকে, হ্যাঁ মানে আমি এত নির্বাক হয়ে থাকলে খুব মুশকিল, এক তো আমি অন্তর্যামী নই। তাহলে যেটা আমাদের আগের দিন হচ্ছিল সেটা হচ্ছে পদান্তর বা পদ পরিবর্তন। ঠিক আছে, আমি মানে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আর কি আসে পরীক্ষায় সেগুলোই তোমাদেরকে করাচ্ছি। এটা যদিও অনেক মানে আর কি বেশি আর কি পড়তে হয়, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, যেহেতু এটা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, তাই জন্য অনেকটা বেশি পড়তে হয়। যাই হোক, তবুও সব নয়, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি করাচ্ছি। দেখো, আঁশ আঁশ সেটার বিশেষণ কি না আষ্টে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু তোমাদের আগের দিনও বলেছিলাম, আজকে আরেকবার বলে দিই, সেটা কি না পরীক্ষায় কিন্তু এরকমভাবে উল্লেখ করে দেয় যে মানে বিশেষ্য থেকে বিশেষণ, মানে সেটা পদ পরিবর্তন করতে বলে এবং তার সাথে উল্লেখ করে দেয় যে সেটা বিশেষ্য থেকে বিশেষণে করবে নাকি বিশেষণ থেকে বিশেষ্যে করবে। তো যেহেতু এখন আমরা যেটা বিশেষ্য থেকে বিশেষণে করছি, তাই তো? আঁশ থেকে হচ্ছে আষ্টে, আকাশ থেকে হচ্ছে আকাশী, আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষিত, আদেশ থেকে আদিষ্ট, আলস্য থেকে অলস, আশ্চর্য থেকে আশ্চর্যান্বিত, আলোক থেকে আলোকিত, আহরণ থেকে আহুত। নেক্সট দেখো, আদি থেকে আদিম, তাহলে আদি থেকে আদিম, আসমান থেকে আসমানি। ঠিক আছে, এই যে আমরা এখনই আকাশ পড়েছি সেটাই কিন্তু আসমান, তাই তো? উর্দুতে বলে আসমান। আতিথ্য থেকে অতিথি, আশা থেকে আশান্বিত, আহার থেকে আহার্য, ইচ্ছা থেকে ঐচ্ছিক, ইন্দ্রিয় থেকে ঐন্দ্রিয় ঐন্দ্রিক। একটু মানে খেয়াল রাখবে এগুলো, ঐন্দ্রিক মানে স্পেলিং গুলো একটু কিন্তু মনে রাখবে, যেগুলো দেখবে একটু অন্য রকম সেগুলোই দেখবে বিশেষ করে পরীক্ষাতে আসে, তাই তো? কারণ আর কি যে পরীক্ষক বা যে প্রশ্ন করছেন, জানি না কেন তার যেটা লক্ষ্য থাকে যে একটু কঠিন দিতে পারলেই যেন তার ভাল লাগে, এরকম ব্যাপার, যাতে কম্পিটিশনটা। এখানে যেরকম অন্তস্থ হস্যিটা যেটা আছে, যেটা যেমন লুপ্ত হয়ে যাচ্ছে। অন্দ্রিক তো মানে উচ্চারণের সময় বলতে হ্যাঁ চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্পেলিংটা কিন্তু এটাই, ঠিক আছে?
হ্যাঁ, এটা বলছিলাম যে কম্পিটিশন আর কি হাই করার জন্য কি করেন পরীক্ষক, সেটা হচ্ছে কোয়েশ্চেন টাফ করেন, তাই তো? কোয়েশ্চেনটা টাফ করলেই কি হবে, কম্পিটিশন বেড়ে যাবে। তো এটাই হচ্ছে কাজ পরীক্ষকের, সেই কারণে বলে দিলাম যেগুলো একটু জটিল টাইপের সেখান থেকেই কিন্তু বিশেষ করে আসার সম্ভাবনা থাকে। ইলিশ থেকে ইলিশে, ইষ্টি থেকে ইষ্ট, ইঙ্গিত থেকে ইঙ্গিতময়, ইতিহাস থেকে ঐতিহাসিক, ঈশ্বর থেকে ঐশ্বরিক, ঈর্ষা থেকে ঈর্ষান্বিত, ইক্ষণ থেকে ইক্ষিত, উত্থাপন থেকে উত্থাপিত, উপচার থেকে উপচয়িত, উদ্যতি থেকে উদ্যত, উপোস থেকে উপসী, উপকার থেকে উপকৃত, উচ্চারণ থেকে উচ্চার্য। দেখো আহার থেকে আহার্য, সেরকমই উচ্চারণ থেকে উচ্চার্য। যেগুলো এরকম একই রকম সেগুলো এভাবে মনে রাখার চেষ্টা করবে। উদর থেকে ঔদরিক, উৎপীড়ন থেকে উৎপীড়িত, উল্লেখ থেকে উল্লেখ্য, উপহাস থেকে উপহাস্য। নেক্সট, উপার্জন থেকে উপার্জিত, উৎকর্ষ থেকে উৎকৃষ্ট, উদ্ধার থেকে উদ্ধত, উত্তর থেকে উত্তরে, উমেদার থেকে উমেদারি, উৎক্ষেপণ থেকে উৎক্ষিপ্ত, উপজীব্য থেকে উপজীবী, উত্তরণ থেকে উত্তীর্ণ, উদ্যম থেকে উদ্যমী, উপদ্রব থেকে উপদ্রুত, উদ্ভিদ থেকে উদ্ভিন্ন। আচ্ছা, এটা কিন্তু উদ্ভিন্ন হবে, উভিন্ন নয়, এটা একটা দয়ভয় হবে কিন্তু, ঠিক আছে? উদ্ভিন্ন, উদ্ভিদ থেকে উদ্ভিন্ন, দয় ভয়, দয় ভয় হর্ষই দন্তের নয়, দন্তের নয়। তোমরা একটু কারেকশন করে নিও বা এখনই কোথাও নোটবুকে লিখে রাখো, সেটা হচ্ছে উদ্ভিন্ন, হর্ষু দয় ভয় হর্ষয় দন্তের নয়। নেক্সট হচ্ছে উপমা থেকে উপমিত, উদার থেকে ঔদরিক, এটা মানে দুবার হয়ে গেল। উচ্চারণ থেকে উচ্চারক, দেখো উচ্চারণ থেকে একটা জায়গায় দেখলে যে একটা জায়গায় দেখলে তো উচ্চারণ থেকে হ্যাঁ উচ্চার্য ম্যাম, হ্যাঁ, এইগুলোই দেখো অনেক আবার মানে গুলিয়ে যাবে। হ্যাঁ, আমি তো যেমন আগের দিন লাস্ট ক্লাসে আর কি গ্রাম পঞ্চায়েতের যখন এটা স্টার্ট করেছিলাম ওখানে আমি লিখিয়ে দিয়েছিলাম যে কোনগুলো মনে রাখতে হবে পদান্তরের ক্ষেত্রে বা পদ পরিবর্তনের ক্ষেত্রে। তো সেখানেই দেখেছিলে যে অনেক ক্ষেত্রে কি হয় না, একটি পদের কিন্তু একাধিক পদ পরিবর্তন থাকে, তাই তো? দুই বা তার বেশি পদ পরিবর্তন থাকে। তো সেরকম ভাবে উচ্চারণের ক্ষেত্রে যেমন উচ্চার্য, সেরকমই উচ্চারক, ঠিক আছে? তারপর হচ্ছে ঋষিটা হচ্ছে আর্ষ, মানে মধ্যাহ্নের স্বয়ের একটু উদ্ভট টাইপের এটা। তারপর ঋদ্ধ থেকে হচ্ছে ঋদ্ধিত, একাকিত্ব থেকে হচ্ছে একাকী, একান্ত থেকে ঐকান্তিক, ওষ্ঠ থেকে ওষ্ঠ, ঔদার্য থেকে উদার, ঔচিত্য থেকে উচিত, কণ্টক থেকে কণ্টকিত, কীর্তন থেকে কীর্তনীয়। ঠিক আছে, এখানেই এতটা অবধি পদ পরিবর্তন আর কি সমাপ্ত হলো। এরপর কিন্তু আমরা বেশ কটা কোয়েশ্চেন আলোচনা করব এবং তোমরা কোঅপারেট করো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো, নিম্নোক্ত বাক্যে অব্যয় নির্ণয় করুন। প্রথম বাক্য কি আছে? পাখি নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এটা কি ধরনের? উপমান। হ্যাঁ বলো। উপমান। হ্যাঁ, উপমাবাচক। হ্যাঁ, উপমাবাচক। উপমাবাচক। তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে একের ঘ, একের ঘ, তাই তো? নেক্সট হ্যাঁ। দেখো, দুঃখ
ব্যতীত সুখ লাভ হয় না। ম্যাম এটা অনুসর্গ। আমি ব্যতীত কখন বা কোন সময় আহ, বসছিল? আহ, উম, ব্যতিরেকে। ব্যতিরেক, ব্যতিরেক, ব্যতিরেকাত্ম। ব্যতিরেক বাচক অব্যয়, হ্যাঁ ব্যতিরেক বাচক অব্যয়, যেখানে একটা ছাড়া একটা হবে না। ম্যাম নেক্সট। পরেরটা অবস্থান বাচক। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি একবার বলে নিই না, এই 2 নাম্বারের যেটা সেটার সঠিক উত্তর হচ্ছে ঘ। 1 নাম্বারেরটাও সঠিক উত্তর হচ্ছে ঘ। 3 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে অবস্থানবাচক মানে গ, তাই তো? এই তো একটু তাহলে তোমরা নিজেরাই সলভ করতে পারছো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যেহেতু অবস্থানগুলো আছে তার জন্য গ। আচ্ছা নেক্সট। পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করো। ম্যাম এটা সীমাবাচক। সীমাবাচক, হ্যাঁ। খ। না, প্রশ্ন সীমাবাচক। হ্যাঁ পর্যন্ত। সীমাবাচক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত। যেহেতু একটা নির্দিষ্ট সীমা বোঝাচ্ছে এই কারণে সীমাবাচক। তাহলে এটা 4 নাম্বারটার হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে কি না, খ। তাই তো? হ্যাঁ খ। হ্যাঁ নেক্সট। সকলে করে সকলে আমরা। ম্যাম এটা কি অনুসর্গ হবে? দাঁড়াও, এটা কোনোভাবে অবস্থানবাচক উপমা হবে না। উপমাবাচক। সকলের তরে সকলে উপমাবাচক। আমরা, উপমাবাচক। হুম। ম্যাম এটা আমি অনুসর্গ বলছি। সীমাবাচকও নয়, উপমাবাচকও নয়, অবস্থানবাচকও নয়। এটা হচ্ছে কি অনুসর্গ। অনুসর্গ যে অব্যয়টা সেটা একটুখানি আমরা দেখে নেব যে সেখানে যে শব্দগুলো আর কি বসেছে। একটুখানি দেখো। দারুণ, নিমিত্ত, তরে, জন্যে, বাবদ, উদ্দেশ্যে, প্রতি, প্রতিমুখে, ছলে, মার, কারণে। বুঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। মানে অর্থাৎ যে ক্ষেত্রে মানে কারোর উদ্দেশ্যে কিছু বা কোনো মানে কারণ আর কি এইসবগুলো যেখানে আর কি বোঝাবে সেটাই হচ্ছে অনুসর্গ। তাহলে নাম্বার 5 ছিল মনে হয়, 5 নাম্বার যেটা, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অনুসর্গ অব্যয় অর্থাৎ ঘ। 5-এরটা হচ্ছে ঘ, তাই তো? রবীন্দ্রনাথ বাংলা তথা ভারতের গৌরব। খুব সহজ, বলো কি হবে? ম্যাম বিয়োজক। বিয়োজক কি করে হবে? না ম্যাম, না ম্যাম এটা ভুল হয়ে গেছে। বিয়োজক তো যে ক্ষেত্রে একটা হ্যাঁ ম্যাম কোন একটা বিকল্পের সাথে বিকল্প। না না, আমি বললাম যে বিয়োজকটা কোনটা হয়। বিয়োজক বলতে যেটা যে অব্যয়টা বসে একটা বাক্য থেকে একটা বাক্যকে আলাদা করে বা একটার বিকল্প হিসেবে আর একটা বাক্য বসে, সেটা তো বিয়োজক হয়। এখানে কি সেটা হয়েছে? খুব না সহজ। ম্যাম। কে বলবে এটা? সংযোজক। সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। দেখো এখানে দুটো বাক্যকে যুক্ত করেছে বা দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে বলতে পারো, তাই তো? রবীন্দ্রনাথ বাংলা তথা ভারতের গৌরব, এটা হচ্ছে সংযোজক অব্যয়। অর্থাৎ 6 নম্বরের যেটা সেটার সঠিক উত্তর হচ্ছে গ। নেক্সট। ভালো কিংবা মন্দ একটা কিছু বল। আচ্ছা আমি একটুখানি মানে দেখিয়ে দিই অপশনস গুলো। ব্যতিরেকাত্মক অব্যয়, সংকোচক অব্যয়, বিয়োজক অব্যয়, সংশয় সূচক অব্যয়। কোনটা হবে? ব্যতিরেকাত্মক, সংকোচক, বিয়োজক, সংশয় সূচক। ভালো কিংবা মন্দ একটা কিছু বল।
এবং সংশয়। না 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 না, এখানে তো না, সংশয় বোঝাচ্ছে না। সংকোচক। সংকোচক না, এখানে দেখো দুটোই মানে ভালো মন্দ দুটোই কিন্তু মানে সমান সমান। দেখো এরকম নয় যে কোনটা থেকে কোনটাকে আর কি গুরুত্ব দেওয়া হচ্ছে না সেরকম ম্যাম এটা কিন্তু নয়। এটা কি ক? ক? না, ব্যতিরেকাত্মক তো নয়। ম্যাম লাস্ট অপশন আরেকটাই আছে। ভালো কিংবা মন্দ একটা কিছু বল, দেখো বিকল্প বোঝাচ্ছে, যে কোনো একটা বলতে বলছে, নাহলে ভালো নাহলে মন্দ। বুঝে গেছে? সেই উদাহরণটা আর কি দিয়েছিলাম না, না হলে তুমি এসো না হলে তোমার ভাইকে পাঠাও। মনে পড়ছে? হ্যাঁ ম্যাম। না হলে তুমি এসো না হলে তোমার ভাইকে পাঠাও। তুমি এসো না হয় তোমার ভাইকে পাঠাও, সেরকম মানে যে কোনো একটার বিকল্প মানে একটা মানে কি বলবো মানে যে কোনো একটা আর কি বিকল্প আর একটা বসছে এরকম ব্যাপার। তো এই কারণে এটা হচ্ছে কি না বিয়োজক, অর্থাৎ গ। 7 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে গ। ঠিক আছে, নেক্সট, যেতে পারি কিন্তু কেন যাব? এটা ম্যাম সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়ের ক্ষেত্রে দুটো বাক্য থাকবে। প্রথম বাক্যটার কোনো প্রাধান্য থাকবে না, দ্বিতীয় বাক্যটা গুরুত্ব পাবে। এটা সংশয়। এটাতে সংশয় বোঝাচ্ছে, যেতে পারি কিন্তু কেন যাব, মানে একটা দোলাচলের মধ্যে রয়েছে যে আদৌ যাব নাকি যাব না, ভেবে দেখো। এই কারণে এটা হচ্ছে সংশয় সূচক অব্যয়, মানে 8-এর সঠিক উত্তর হচ্ছে ক। এবার নেক্সট, হয় যুদ্ধ করব নয় মরব। ম্যাম এটা ঘ। হ্যাঁ, নিত্য সম্বন্ধী। বিয়োজক। বলেছিলাম যে নিত্য সম্বন্ধীর ক্ষেত্রে দুটো অব্যয় বসবে, তাই তো? দুটো অব্যয় বসবে, এটা একটা আর কি সব থেকে সহজ আর কি কি বলবো, একটা সব থেকে সহজ ফর্মুলা যে দুটো অব্যয় বসবে, হয় যুদ্ধ করব নয় মরব, নিত্য সম্বন্ধী অব্যয়। মন দিয়ে পড়াশোনা করো নচেত জীবনে কষ্ট পাবে। ম্যাম এখানে খ হবে না হলে ঘ হবে, দুটোর মধ্যে একটা। এখানে যেটা হবে সেটা হচ্ছে খ, ব্যতিরেকাত্মক অব্যয়। দেখো একটা ছাড়া কিন্তু একটা সম্ভব নয়, মানে যদি পড়াশোনা না করে তাহলে কিন্তু জীবনে কষ্ট পাবে, তাই তো? জীবনে কষ্ট পাবে যদি পড়াশোনা না করে, তাহলে একটাকে বাদ দিয়ে একটা হচ্ছে না, দেখো। এই কারণে এটা হচ্ছে ব্যতিরেকাত্মক অব্যয়, অর্থাৎ 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ। নেক্সট, পথ পরিবর্তন। নিচের কোনটি সঠিক পথ পরিবর্তন? 11 নাম্বারটা। উদ্যম থেকে উদ্যমতা, আলোক থেকে আলোক বিন্দু, উপাচার ম্যাম থেকে ঘ। উপাচার। ম্যাম ঘ। হ্যাঁ, উদার উদার থেকে থেকে ঐশ্বরিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে 11 সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরের গুলোতে দেখো আমি শুধু বিশেষ্য থেকে বিশেষণ লিখে কিন্তু দিয়েছি, পরীক্ষা এরকমই পড়ে, একটাই কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেয় এবং তারপর কিন্তু এরকম ভাবে আসে, ঠিক আছে, পরীক্ষায় যে কি করে না এ করে। তো যেটা যেটা বলছিলাম যে পরীক্ষা কিন্তু এরকমই দেয়। হ্যাঁ, পরীক্ষা কিন্তু এরকমই দেয়, ঠিক আছে, কি করে না ওই প্রথমে একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, মানে একটা বাক্য দিয়ে দেয় এরকম, মানে বলে বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য যাই দিক, তারপরে কিন্তু সবকটায় মানে পরপর নাম্বারিং করে করে কিন্তু দেয় শুধু, ঠিক আছে। তো প্রথমটা 11 নাম্বারটা একদম ঠিকই, সেটা হচ্ছে উদার থেকে ঔদারিক।
নেক্সট 12 কি হবে? ম্যাম এখানে উচ্চার্য একটা ছিল আর একটা উচ্চারিত ছিল মনে হয়। না, উচ্চারিত ছিল না। আচ্ছা, তাহলে এটা ইক্ষণ থেকে ইক্ষিত উচ্চারক এটা হবে। ছিল। একটা ছিল হ্যাঁ হ্যাঁ ম্যাম, উচ্চার্য, একটা ছিল হ্যাঁ উচ্চারক। মনে পড়েছে। হ্যাঁ এখানে ম্যাম গো নাম্বার, ইক্ষণ থেকে হ্যাঁ, ক ইক্ষিত। নাম্বারটা হচ্ছে এখানে ঠিক। মানে দেখেছো তো অপশনস গুলো, এরকম অপশনস হ্যাঁ ম্যাম। দেবে যে মানে কনফিউজড হয়ে যাবে। মানে অপশনস গুলো দেখে মনে হবে এটা ঠিক ওটা ঠিক, মনে হবে এটাও ঠিক, মনে হবে ওটাও ঠিক। তাহলে কতটা আর কি মানে প্র্যাকটিস করলে আর কি বা মেমোরাইজ করলে তাহলে কিন্তু এটা সঠিক উত্তর দিতে পারবে। তাহলে দেখো অপশনস গুলো দেখে মনে হচ্ছে না সবকটাই ঠিক, তাই নয় কি? দেখে মনে হচ্ছে প্রত্যেকটাই যেন ঠিক। হ্যাঁ ম্যাম, ম্যাম এখানে তো ঘ যাই হোক, নাম্বারটা অলস হতো। হ্যাঁ তো সেটাই বলছি যে এরকম হ্যাঁ হচ্ছে ব্যাপার। দেখে মনে হবে সবকটাই ঠিক, মানে এমন কনফিউজ করবে। আমি যেটা বললাম যে পরীক্ষক এটা করে কম্পিটিশনকে হাই করতে পারে। তো যাই হোক, তাহলে এখানকার সঠিক উত্তরটা হচ্ছে গ, ইক্ষণ থেকে ইক্ষিত। নেক্সট 13। ঘ নাম্বার। ঘ, তাই তো? হ্যাঁ, মানে উদ্ভিদ থেকে উদ্ভিন্ন, তাই থেকে তো? উদ্ভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এটাই সঠিক উত্তর। আর আমি এখানে দেখো যেটা বলছিলাম মানে আগে মানে যেখানে পদ পরিবর্তনে যেটা আর কি পড়ালাম ওখানে তো দেখলে যে উদ্ভিন্ন স্পেলিংটা একটু ভুল ছিল, মানে হ্যাঁ দটা ম্যাম। বসেনি। কিন্তু এখানে একদম ঠিক আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু এক্সাক্ট স্পেলিংটা, হর্ষ দয়বয় হর্ষি দন্তেনা দন্তেনা। তো এটাই কিন্তু মনে রাখবে এই উদ্ভিন্নটা। তো নেক্সট এবং লাস্ট প্রশ্ন, বলো কোনটা ঠিক? ইলিশ থেকে ইলিশা, একান্ত থেকে একান্ততা, ইষ্টি থেকে ইষ্টত, আহরণ থেকে আহত। ম্যাম আমি অপশন গুলো কেন দেখতে পাচ্ছি না? অপশন এই যে এই সাইডে আসলে এই যে একটা হচ্ছে এখানে দেখে না যে কয়েকটা ইলিশ থেকে ইলিশা, আর বাদ বাকি অপশনস গুলো এই যে এই সাইডে রয়েছে। মানে কি দেখা যাচ্ছে না অপশনস এখন অব্দি? ঠিক আছে ম্যাম, এখানে একটা না ম্যাম দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না ম্যাম। মানে বুঝলাম না মানে কি মানে আমি প্রেজেন্টেশন। অপশন মানে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, কিন্তু এই যে এখন একটাই অপশন দেখা যাচ্ছে, ক নাম্বারটা এখানেই এখানে একটা হবে অপশন, ম্যাম। বলছি এখানে একটাই অপশন তো। আর বাদ বাকি গুলো এই যে এইখানে রয়েছে, মানে এই হ্যাঁ সাইডে ম্যাম। একান্ত থেকে একান্ততা, ইষ্টি থেকে ইষ্টত, আহরণ থেকে আহত। মানে আবার একটা এক্সট্রা পেজ হয়ে গেলো, তাই জন্য আমি এই সাইডে আর কি এটার অপশনস গুলো দিয়েছি। ম্যাম এটা আহরণ থেকে আহুত বললেন না, সেটাই সঠিক হবে। একটা হ্যাঁ আহরণ। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে, অন্য একজন কিছু না না ম্যাম, ওইটাই বুঝলাম, ঘরটা আহরণ থেকে আহুত। হ্যাঁ, আহরণ থেকে আহতটা হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর। তাহলে আজকে এই 14টা আর কি ছিল প্রশ্ন। তো মোটামুটি তোমরা অনেকটাই ঠিকঠাকই উত্তর দিয়েছো এবং আরো ঠিকঠাক মতন আর কি প্র্যাকটিস করবে, ঠিকঠাক মতো মেমোরাইজ করবে, তাহলে সঠিক পারবে সবই। তো আজকে এতটাই। তো তোমাদের কি কারোর কোথাও কোনো জিজ্ঞাসা আছে বা বুঝতে কোথাও অসুবিধা আছে? না ম্যাম, এই পদান্তর গুলো অসুবিধা হয়নি, ওই প্রথমের গুলো একটু দেখতে হবে। কোনগুলো দেখতে হবে? কোন মানে ওই মানে অব্যয়, মানে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আমার একটু মানে অব্যয় ডাউট সব- রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নিও। তারপর যদি কোথাও ডাউট থাকে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো, যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে। ওকে, চলো তাহলে যে ক্লাসটা এখানেই আমি শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। চলো, সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।